কঠিন চ্যালেঞ্জ নিয়েই বিপিএল এর সফল আয়োজনের প্রত্যাশা বিসিবির। নিরাপত্তার শঙ্কায় বাতিল উদ্বোধনী কনসার্ট। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনসমাগম চায় না সরকার। মোস্তাফিজের এনওসি নিয়ে টালবাহানা বিসিবির। লিগ চলাকালীন কাটান মাস্টারকে 10 দিনের জন্য জাতীয় দলে চায় বোর্ড। সিদ্ধান্ত ক্রিকেট অপারেশনসের উপর ছেড়ে দিলেন বুলবুল। অগ্রাধিকার ভিত্তিতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেএসপিতে হবে স্পোর্টস হাব। ঝরে যাওয়া ছাত্রদের নিয়ে কাজ করার আশ্বাস। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে গোলরক্ষক মাতেও সাফোনভ বীরত্বে চ্যাম্পিয়ন পিএসজি। টাই ব্রেকারে ফ্লামেঙ্গোকে হারিয়ে এক মৌসুমে 6ষ্ঠ শিরোপা এনরিকের দলের। এবং কোপা দেল রেতে এমবাপ্পের জোড়া গোলে তালাভেরাকে হারিয়ে শীর্ষ 16তে রিয়াল মাদ্রিদ। লিগ কাপে ব্রেন্টফোর্ডকে হতাশ করে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। নিরাপত্তার শঙ্কায় বিপিএল এর উদ্বোধনী প্রোগ্রাম এবং কনসার্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ডের মিডিয়া বিভাগ। সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে বড় ধরনের জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্ধারণ হয়েছে বিপিএল এর দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে 26 ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। তবে অনিশ্চয়তা যেন কাটছেই না। নতুন বোর্ডের অধীনে নতুন রূপে সাজানো হচ্ছে বিপিএল, কিন্তু শুরুতেই বাধার মুখে পড়তে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। 26শে ডিসেম্বর সিলেট থেকে বিপিএল শুরু হলেও 24শে ডিসেম্বর ঢাকার মিরপুরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট বোর্ড। বিপিএল নিয়ে উন্মাদনা বাড়াতে প্রায় প্রতি বছরই এ আয়োজন করে থাকে বিপিএল গভর্নিং কাউন্সিল। দেশে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল। 25শে ডিসেম্বর দেশে আসার কথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, যে কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে 24শে ডিসেম্বর কনসার্ট আয়োজন ঝুঁকিপূর্ণ মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে কারণে বড় জনসমাগম হয় এমন আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। রাত 10টায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়, মাঠে আগত দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই আপাতত কোনো প্রকার উদ্বোধনী অনুষ্ঠান কিংবা কনসার্ট করা থেকে বিরত থাকছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এদিকে বিপিএল এর 12তম আসরের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে গভর্নিং কাউন্সিল। তবে গেল বছর দুর্বার রাজশাহীর কর্মকাণ্ড এবং আসরে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্র্যান্ড ভ্যালু কমেছে ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের। সম্প্রচার সত্ত্বের মূল্য কমেছে প্রায় 8 কোটি টাকা, যার জন্য দেশের বর্তমান পরিস্থিতিকেও দায়ী করছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াত হোসেন। তবে এবারের বিপিএল এ দারুণ কিছু করে আবারও সেই টুর্নামেন্টের সুনাম ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন বিসিবির সহসভাপতি। কদিন বাদেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসর। সেই আসর নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। এই বিপিএল নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক বেশি, তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আর সেই বিপিএল নিয়ে কথা বলবো বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন এবং বিপিএল এর গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্যর সঙ্গে। সাখাওয়াত ভাই, আমাদের কয়েকদিন পরেই আসলে বিপিএলটা শুরু হচ্ছে। সর্বোপরি আপনাদের প্রস্তুতিটা কেমন? আমাদের ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া শেষ। ক্রিকেট ট্যুরিজমে যে কিছু করা যায় সেটা আমরা সর্বপ্রথম বিসিবি থেকে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সাথে কোলাবোরেশনের মাধ্যমে এখন কাজ করছি। সব কিছুতেই ট্যুরিজমের একটা ফোকাস থাকবে, যেন আমরা বাংলাদেশকে আরও অ্যাট্রাকটিভ করে তুলতে পারি সারা পৃথিবীর কাছে। আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি যে এবার টিভি রাইটসের মূল্যটা অনেক কমে গেছে। এখন দেশের যে সিচুয়েশন, সোশিও ইকোনমিক সিচুয়েশনটাও একটু নট দ্যাট মাচ। আবার আমাদের খেলাটা যখন থেকে আমরা বলেছি যে বিপিএল হবে, লিড টাইম ছিল ভেরি লেস। আরেকটা হলো যারা পার্টিসিপেট করতো এটাতে, টিভি রাইটস এবং অন্যান্য, ওই টেন্ডারেই এসছে লোয়েস্ট, যে তাকেই তো আপনাকে কাজ দিতে হবে। যারা ক্লাবের মালিক, এদের সবার স্বার্থই আমাদেরকে দেখতে হবে, কিন্তু সবার আগে প্লেয়ারদেরটা দেখতে হবে, কারণ এটা একটা বার্নিং বিষয় এবং খুব দ্রুতই আমরা সিদ্ধান্ত নিচ্ছি, মেবি উইদিন এন উইক।
ধন্যবাদ সাখাত ভাই। কথা বলছিলাম বিসিবির সহসভাপতি সাখাত হোসেনের সঙ্গে বিপিএল এবং দেশের ক্রিকেট নিয়ে জেনেছি নানা বিষয়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারও মুস্তাফিজুর রহমানের পুরো আইপিএল খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ফুল সিজনের জন্য এনওসি পাচ্ছেন না কাটার মাস্টার। লিগ চলাকালীন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে 10 দিনের জন্য তাকে চায় টিম ম্যানেজমেন্ট, এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এনওসির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রিকেট অপারেশনসকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিজের রেকর্ড ভেঙে চুরে আইপিএলে ইতিহাস গড়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি মূল্য 9 কোটি 20 লাখ রুপিতে নিজের ঠিকানা গেড়েছেন কলকাতা নাইট রাইডার্সে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ নিজ বোর্ড থেকে এনওসি পাওয়া। গেল বছর বিগ ব্যাশে দল পেয়েও বোর্ডের অনুমতি না পাওয়ায় খেলা হয়নি রিশাদ হোসেনের। এবছর জাতীয় দলের ম্যাচ না থাকায় রিশাদ সুযোগ পেয়েছেন বিগ ব্যাশ খেলার। মুস্তাফিজের বেলায়ও বহুবার হয়েছে এমনটা। আইপিএলে দল পেলেও এনওসি জটিলতায় খেলা হয়নি লিগ। আইপিএলে ফিজের এনওসি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। তিনি অবশ্য বিষয়টি ছেড়ে দিয়েছেন ক্রিকেট অপারেশনসের হাতে। মুস্তাফিজ খেলে হচ্ছে বাংলাদেশের জন্য এবং মুস্তাফিজকে যে ডিপার্টমেন্টে দেখে সেটা ক্রিকেট অপারেশনস। তো ক্রিকেট অপারেশনস আমার থেকে ভালো বলতে পারবে। তারপরে আমি ব্যাপারটা আলোচনা করে, হয়তো এটা তো গতকালকে ঘটলো এবং আপনারা জানেন যে আমাদের ওই আইপিএলের সময় আর কি সিরিজ আছে, আমাদের কোন ফরম্যাটে মুস্তাফিজকে বাংলাদেশের জন্য দরকার, কোন সিরিজে মুস্তাফিজকে হয়তো দরকার না হতে পারে, সেটা ক্রিকেট অপারেশন চিন্তা করে জানাবে। 26 মার্চ থেকে 31 মে পর্যন্ত চলবে আইপিএল। ভারতীয় লিগে এবার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের খবর। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপেও অপ্রতিরোধ্য পিএসজি। গোলরক্ষক মাতভেই সাফোনভ বীরত্বে টাই ব্রেকারে ফ্লামেঙ্গোকে হারিয়ে শিরোপা জয় করেছে প্যারিসিয়ানরা। বার্সেলোনার পর এক মৌসুমে ষষ্ঠ শিরোপা ঘরে তুলল লুই এনরিকের দল। কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে বাঁধ ভাঙা উদযাপন পিএসজির। এক মৌসুমে ফরাসি সুপার কাপ, ফরাসি কাপ, লিগ ওয়ান, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপের পর ক্লাব ইতিহাসে প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি। 2009 সালে বার্সেলোনার পর ইউরোপের দ্বিতীয় ক্লাব হিসেবে এক মৌসুমে ষষ্ঠ শিরোপা জিতল পিএসজি। এই উদযাপন, এই আবেগে ভেসে যাওয়ার সবকিছুই তো তাদেরই মানায়। উল্লাসের গর্জন জানান দিয়েছে নতুন মৌসুমে আরও আগ্রাসী হয়ে ওঠার। এর আগে আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের চ্যাম্পিয়নদের বিপক্ষে আগ্রাসী হয়ে খেলে পিএসজি। এবছর ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের আরেক ক্লাব বোতাফোগোর কাছে স্বপ্ন ভেঙেছিল ফরাসি ক্লাবটির। সেই তিক্ত স্মৃতি নিয়েই সতর্ক হয়ে খেলে তারা। 60% বল দখলে রেখেও গোলের দেখা পাচ্ছিল না লুই এনরিকের দল। অবশেষে 38 মিনিটে খিচা কাভারস্কাইয়ার গোলে লিড নেয় পিএসজি। বিরতির পর সমতায় ফেরে ফ্লামেঙ্গো। 62 মিনিটে মার্কিনিওসের ফাউলের সুবাদে পেনাল্টি পায় কোপা লিবার্তাদোরেস জয়ীরা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ইতালির মিডফিল্ডার জর্জিনহো। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও 1-1 গোলের সমতায় শেষ হয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নিজেদের প্রথম 2 শটেই গোলের দেখা পায় পিএসজি ও ফ্লামেঙ্গো। এরপর সাউল নিগেসের শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন সাফোনভ। মাত্রই ব্যালন ডিওরের পর ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয় করেন উসমান দেমবেলে। ফরাসি তারকার কাছে সমর্থকদের প্রত্যাশাও ছিল পাহাড় সমান। তবে টাইব্রেকারে উড়িয়ে মেরে হতাশ করেন তিনি। দ্বিতীয় শটে ফ্ল্যামেঙ্গোকে হতাশ করেন সাফোনভ। পিএসজিকে এগিয়ে নেন নুনো মেন্দেস। তৃতীয় শটে ব্রাডলি বার্কোলাকে হতাশ করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন ফ্ল্যামেঙ্গো গোলরক্ষক। তবে বুক চিতিয়ে আস্থার প্রতিদান দিয়ে গেছেন সাফোনভ। নিয়মিত গোলরক্ষকের ইনজুরিতে পাওয়ার সুযোগটা লুফে নিয়ে 2-1 গোলের জয়ে পিএসজিকে উপহার দিলেন এক মৌসুমে ষষ্ঠ শিরোপা। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনে দাপট অস্ট্রেলিয়ার। কামিন্স লায়নদের তাণ্ডবে প্রথম ইনিংসে দিশেহারা ইংল্যান্ড। দ্বিতীয় দিন শেষে 174 রানে এগিয়ে স্বাগতিকরা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। কোপা দেল রেতে স্পেনের তৃতীয় স্তরের ক্লাবের বিপক্ষে কষ্টার্জিত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপের জোড়া গোলে তালাভেরাকে 3-2 ব্যবধানে হারিয়েছে শাবি আলোনসোর দল। এই জয়ে শীর্ষ 16 নিশ্চিত করেছে রিয়াল। এদিকে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ব্রেন্টফোর্ডকে 2-0 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে সেমিফাইনালে উঠেছে সিটিজেনরা।
স্পেনের তৃতীয় স্তরের দল তালাভেরা, তবে প্রতিপক্ষের যোগ্যতা বিচার করে নয়, মাঠেই নিজেদের প্রমাণে সতর্ক হয়ে নামে রিয়াল মাদ্রিদ। তালাভেরার মাঠে ভিনিসিউস, রদ্রিগো, জুড বেলিংহাম, চুয়ামেনিদের বেঞ্চে রেখে একাদশ সাজান শাবি আলোনসো। বল দখলে রেখে একাধিকবার আক্রমণে গেলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ। 41 মিনিটে পেনাল্টি থেকে অবশেষে গোলের দেখা পায় তারা। ডি বক্সে তালাভেরার মার্কোস মরেনোর হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। শেষ সুযোগ লুফে নিয়ে লিড উপহার দেন কিলিয়ান এমবাপ্পে। 4 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে তারা। এমবাপ্পের শট ফেরাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন তালাভেরার ম্যানুয়েল ফারান্দো। 2 গোলে পিছিয়ে পড়েও আত্মবিশ্বাস হারায়নি স্পেনের তৃতীয় স্তরের দলটি। 80 মিনিটে গোল করে ম্যাচ জমিয়ে তোলেন তালাভেরার নাহুয়েল। তবে তাদের সে আনন্দ স্থায়ী হতে দেননি দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে। 88 মিনিটে গোল করেন এই ফরাসি তারকা। রিয়ালের হয়ে এক পঞ্জিকা বর্ষের সর্বোচ্চ 59 গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন মাত্র 1 গোল। ফরাসি তারকার গোল এখন 58টি। আগামী ম্যাচে সেভিয়ার বিপক্ষে জোড়া গোল পেলেই এককভাবে রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি। শেষ দিকে গঞ্জালো তালাভেরার পক্ষে আরও একটি গোল করলেও তাতে রিয়ালের বিপদ হয়নি। তৃতীয় স্তরের দলের বিপক্ষে কষ্টের জয়ে শীর্ষ 16 নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এদিকে লিগ কাপে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটিও। কোয়ার্টার ফাইনালে রিয়ালের মতো এতটা কষ্ট করতে হয়নি তাদের। ইতিহাদ স্টেডিয়ামে 32 মিনিটে রায়ান শেরকি লিড উপহার দেন সিটিজেনদের। 67 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাভিনহো। সিটিজেনদের বিপক্ষে একাধিকবার সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ব্রেন্টফোর্ড। শেষ পর্যন্ত 2-0 গোলে হেরে যায় তারা। দাপুটে জয়ে সেমিফাইনালে পা রাখে ম্যানচেস্টার সিটি। ফাইনালে ওঠার মঞ্চে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। পারভিন আক্তার, সময় সংবাদ। ফিফা আরব কাপের খবর। হাই ভোল্টেজ ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে মরক্কো ও জর্ডান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। বিগ ম্যাচে পরিষ্কার ফেভারিট মরক্কো। কাতারের লুজেইল স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে তারা। এর আগে 2012 সালে প্রথমবারের মতো আরব কাপে চ্যাম্পিয়ন হয়েছিল দ্য অ্যাটলাস লায়ন্স। 13 বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া তারা। 2022 সালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল মরক্কো। এবারও কাতারে ম্যাচ হওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা। এদিকে কিছুটা ব্যাকফুটে থেকেই ফাইনাল খেলতে নামবে জর্ডান। প্রথমবারের মতো আরব কাপের ফাইনালে উঠেছে তারা। শক্তিশালী মরক্কোর বিপক্ষে চমক দেখাতে পারলে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলবে জামাল সেলামের দল। খেলাধুলায় বৈষম্য না করে অগ্রাধিকার ভিত্তিতে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চান নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেএসপিতে স্পোর্টস হাব নির্মাণের পাশাপাশি সেখান থেকে ঝরে যাওয়া ছাত্রদের নিয়েও কাজ করতে চান তিনি। এদিকে জেলা পর্যায়ের 16 দল নিয়ে বাফুফেকে সুপার লিগ আয়োজনের পরামর্শ দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার জাতীয় ক্রীড়া পরিষদে নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এনএসসিতে প্রথম দিনের অফিসে তিনি ডাক দেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের। প্রায় 1 ঘন্টার মতবিনিময় সভায় জানার চেষ্টা করেছেন বিভিন্ন ফেডারেশনের সীমাবদ্ধতা ও জাতীয় ক্রীড়া পরিষদের কাছে তাদের চাওয়া পাওয়াগুলো। শিক্ষকতার পাশাপাশি ক্রীড়া অনুরাগী আসিফ নজরুল নিয়মিত খেলার পাশাপাশি ফুটবল নিয়ে বেশ জানাশোনা তার। তাই বাফুফের সাধারণ সম্পাদকের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান ক্রীড়া উপদেষ্টা। তবে সন্তোষজনক উত্তর না পাওয়ায় হতাশ হয়েছেন তিনি। ফুটবল ফেডারেশনকে দেন বেশ কিছু দিক নির্দেশনা। জেলা পর্যায়ে 16 দল নিয়ে সুপার লিগ আয়োজন করার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা। বিকেএসপি একটা অসাধারণ প্রতিষ্ঠান। এখান থেকে বের হয়ে যাওয়া অনেক ট্যালেন্ট হারিয়ে যায়। তাদেরকে ধরে রাখা যায় নাকি, তাদের সাথে ক্লাবের ব্রিজ করা যায় নাকি। পার্বত্য জেলাগুলোর থেকে আমাদের অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আসছে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলায়। সেখানে আপনার আরও বেশি অবকাঠামো নির্মাণ করা যায় নাকি। ফেডারেশনগুলোর দাবি দেওয়া শুনে তাদের আশ্বস্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা। এসএ গেমসের ট্রেনিং ভাতা নিয়েও কেটে গেছে জটিলতা। ওনারা আশ্বস্ত করেছেন যে এই পেমেন্টটা খুব দ্রুতই ছাড় দেওয়া হবে, বাট এখানে মনে হয় অর্থ মন্ত্রণালয়ের একটা ইনভলভমেন্ট আছে। সো স্যার বলেছেন যে অর্থ মন্ত্রণালয় উনি নিজে এটা পার্সিউ করবেন, এই পেমেন্টটা যাতে তাড়াতাড়ি ছাড় দেওয়া যায়। ওনার স্টাইলটা একটু অন্যরকম। সো উনি আমাদের পূর্ববর্তী উপদেষ্টা মহোদয় যিনি ছিলেন তার যে কাজগুলো আছে সেগুলো কন্টিনিউশন করার মতন প্ল্যান দেখেছি এবং আমাদের কাছে আমরা ভেরি ইমপ্রেসড। শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলাধুলার প্রসার ঘটাতে চান ক্রীড়াঙ্গনের নতুন অভিভাবক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আপনারা জানেন গত 23 নভেম্বর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন
সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন এবং গত 27 তারিখ থেকেই উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন এবং ওনার চিকিৎসার বিষয়ে কয়েকদিন পূর্বে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি মেডিকেল রিপোর্ট আপনাদের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা ওনার সম্পর্কে জানার, সেজন্যই ওটি আমাদের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সাহেব সেটি উপস্থাপন করেছিলেন। কাজেই সেই মেডিকেল বোর্ডে মোটামুটি এথিক্যালি যেটুকু একজন রোগীর চিকিৎসার ব্যাপারে ডিসক্লোজ করা যায় সে অনুযায়ী ওনারা কথা বলেছেন এবং আজকেও আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে চাই এবং দেশের মানুষের কাছে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য আহ্বান জানাতে চাই, যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা এবং দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আবারও সুস্থ হয়ে বাংলাদেশের রাজনীতি তথা বাংলাদেশে ওনার যথাযথ ভূমিকা রাখতে পারেন সেই আহ্বান জানাচ্ছি। অন্যদিকে আপনাদের জানার আগ্রহ আছে নিশ্চয়ই যে এই মুহূর্তে ওনার শারীরিক অবস্থা কেমন। এই মুহূর্তেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পূর্বে যে অবস্থায় ছিল, অর্থাৎ যেভাবে আমি কয়েকদিন আগেও আপনাদেরকে বলেছিলাম যে ওনার চিকিৎসা মেডিকেল বোর্ড, ওনার মেডিকেল বোর্ড একটি যে সারা বাংলাদেশের কয়েকজন ডাক্তার, ঠিক তা না, আমি আগেও তাদের নাম বলেছি, আজকেও হয়তো পরে বলে দিব। এখানে বাংলাদেশ, ইউকে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার অ্যাজ ওয়েল এস অস্ট্রেলিয়ার চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড। সেই বোর্ড প্রতিদিন সকালবেলা ওনার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ওনারা এখানে আলোচনা করেন, কিন্তু যেহেতু টাইম ডিফারেন্স আছে সেজন্যই প্রতিদিন আবার সন্ধ্যার পরে বিদেশিদের সাথেও আমাদের যৌথ এমডিটি মানে মেডিকেল মাল্টিডিসিপ্লিনারি যে মেডিকেল টিম সেটার মিটিং হয় এবং তারই পরিপ্রেক্ষিতে ওনার চিকিৎসা এখানে পরিচালিত হচ্ছে এবং উনি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন। সেজন্যই চিকিৎসক সহ ওনার সাথে সম্পৃক্ত সবাই, আমরা যারা এই হসপিটালের চিকিৎসকরা সহ সবাই অত্যন্ত আশাবাদী যে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তারপরেও মনে রাখতে হবে ওনার যে অসুস্থতা এবং ওনার যে বয়সের চেয়ে বেশি ওনার যে অসুস্থতা এবং ওনাকে পরিকল্পিতভাবে যেরকম অসুস্থ অবস্থার মধ্যে বিগত সময়ে ঠেলে দেওয়া হয়েছে, চিকিৎসা যথাযথভাবে দেওয়া যায়নি অথবা দিতে দেওয়া হয়নি, সেই কারণেই ওনার শারীরিক জটিলতা মারাত্মক রকম বেড়ে গিয়েছিল। সেই জন্যই এবার উনি বেশ কঠিন সময় পার করছেন। কাজেই এই বিষয়ে আমি শুধু আপনাদেরকে এইটুকু অবহিত করতে চাই, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে তদারকি করছেন এবং ওনার পরিবারের সদস্যদের মধ্যে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামেলা রহমান, ওনার ছোট ভাই শাইম ইস্কান্দার সহ ওনার বড় বোন, ওনারা সবাই পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজ নিচ্ছেন
এবং ওনার পাশে তো আর থাকা যাচ্ছে না, যেহেতু উনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছে, কাজে ওনারা হসপিটালে অথবা হসপিটালের বাইরে অবস্থান করে ওনার চিকিৎসার ব্যাপারে সব সময় খোঁজ নিচ্ছেন। আর দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সকল সদস্যরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগণিত নেতাকর্মী সহ দেশের সকল রাজনৈতিক দল, সর্বোপরি প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং সেই সাথে এই সরকারের বিভিন্ন পর্যায়ের সহযোগিতা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং তারা সার্বক্ষণিকভাবে আমাদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। এবং সর্বোপরি এই হসপিটালের কর্মরত চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সহযোগিতা অব্যাহত রেখেছেন। অন্যদিকে আমি আপনাদের মাধ্যমে এই আহ্বান জানাতে চাই, এই হাসপাতালে আরও অনেক রোগী চিকিৎসাধীন আছেন। সেই সমস্ত রোগীদের চিকিৎসা যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করছেন। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই, আপনারা এই হসপিটাল সবার জন্য উন্মুক্ত, এই হসপিটালের সেবা গ্রহণ করার সুযোগ সবারই আছে। কাজে আপনারা পূর্বে যারা সেবা গ্রহণ করতেন ওনারাও গ্রহণ করবেন এবং কোনো অবস্থাতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য আপনাদের চিকিৎসার কোনো ব্যাঘাত ঘটবে না এবং আমাদের কোনো নেতাকর্মী কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা আশা রাখি, এটা আমরা আমাদের সবার কাছে আহ্বান জানাই আপনাদের মাধ্যমে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দীর্ঘ সময় যাবৎ অপেক্ষা করছিলেন, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত যে আমার আসতে প্রায় 45 মিনিট দেরি হয়েছে সেজন্য। ওনার অবস্থা স্থিতিশীল আছে এটা বলতে পারে, এটা বলতে পারে। ধন্যবাদ। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতাল থেকে ব্রিফিং করছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলী ঈশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।